আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছো। আজকের ভিডিওতে আমরা নেকলেস গল্পটির সম্পূর্ণ এক্সপ্লেন করব, এ টু জেড যা যা আছে, এমসিকিউ সিকিউ সব কিছুই সলভ করা হবে। এখানে মূল গল্প লেখক হচ্ছে গীতা মোপসা, অনুবাদক হচ্ছে পূর্ণেন্দু দস্তিদার। লেখক পরিচিতি: গীতা মোপসা 1850 খ্রিস্টাব্দের 5ই আগস্ট ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হেনরি। তার পিতার নাম ওস্তাব দা মুপসা ও মায়ের নাম লরালি পয়টিবিন। 1867 সালে মুপসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন। সেখানে বিখ্যাত ঔপন্যাসিক ওস্তাদ ফ্লোবেয়ারের এর সঙ্গে তার পরিচয় ঘটে। পারিবারিক বন্ধু গুস্তাভ ফ্লোবেয়ার মুপসার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন। এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিক ও সাহিত্যের জগতে প্রবেশ করেন। ফ্লোবেয়ার এর বাসায় মুফাসার পরিচয় ঘটে এমিল জোলা ও ইভান তুর্গেনেভ সহ অনেক বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে। কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসাবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্যচর্চার জগৎ তৈরি করেন। তার বস্তুনিষ্ঠা ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না। অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তুলেছে। গীতা মুপসা 1893 খ্রিস্টাব্দের 6 জুলাই মৃত্যুবরণ করেন। অনুবাদক পরিচিতি: পূর্ণেন্দু দস্তিদার চট্টগ্রামের পটিয়া উপজেলায় ধলঘাট গ্রামে 1909 খ্রিস্টাব্দে 20 জুন জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একেবারে লেখক, রাজনীতিবিদ। তার পিতা চন্দ্র কুমার দস্তিদার, মাতা কুমুদিনী দস্তিদার। তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে পরিচালিত চট্টগ্রাম যুব বিদ্রোহে অংশ নেওয়ায় কারাবরণ করেন। পেশাগত জীবনে তিনি ছিলেন আইনজীবী, সমাজভাবক, লেখক হিসেবেও খ্যাতি ছিল তার। প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবিয়াল, রমেশ শীল, স্বাধীনতা সংগ্রামের চট্টগ্রাম, বীর কন্যা, প্রতিলতা। এছাড়াও তার অনুবাদ গ্রন্থের মধ্যে রয়েছে শেখের গল্প, মুফাসার গল্প এবং তিনি 1971 খ্রিস্টাব্দের 9 মে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন। এখান থেকে আমাদের মূল গল্প শুরু হবে। সে ছিল এক সুন্দরী তরুণী। এখানে মাতিল্দার কথা বলা হচ্ছে। নিয়তির ভুলেই যেন এক কেরানির পরিবারে তার জন্ম হয়েছে। তার ছিল না কোনো আনন্দ, কোনো আশা, পরিচিত হবার, প্রশংসা পাওয়ার, প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় ছিল না তার ছিল না। তাই শিক্ষা পরিষদ অফিসের সামান্য এক কেরানির সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল। নিজেকে সজ্জিত করার জন্য অক্ষমতার জন্য সাধারণভাবেই থাকত। তার বাবাও একজন কেরানি ছিল, কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসাবে সে ছিল অসুখী। তাদের জাতিবর্ণ নেই, কারণ জন্মের পরই পরিবার থেকেই তারা স্ত্রী সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে। সহজাত চাতুর্য, প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তাই হলো তাদের অভিজাত্য, যা ফলে অনেক সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলা সমকক্ষ করে তোলে।
এখানে গল্পের শেষে একটি টুইস্ট আছে, যেটার জন্য তোমরা সম্পূর্ণ গল্পটা শোনা লাগবে, কারণ একটা মজা আছে, গল্পের শেষে বুঝতে পারবা। এখানে মাতিলদা সম্পর্কে কিছু বলছে যে তারা হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ এবং তাদের ফ্যামিলির বংশ জাতিবর্ণ কিছু নেই, তাই তাদের যেই বুদ্ধিমত্তা আর সহজ চাতুর্য এগুলাই কিন্তু তাদের যে মর্যাদা সেটাই প্রকাশ করে। সর্বদা তার মনে দুঃখ, তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। তার বাসকক্ষের দারিদ্র্য, হতশ্রী দেয়াল, জীর্ণ চেয়ার ও বিভিন্ন জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো। তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করতো না, সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো। যে খবর কার ঘরটি তৈরি করেছিল তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরোয়া সব স্বপ্ন জেগে উঠত। সে ভাবত তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জ এর আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ, আর থাকবে দুজন বেশ মোটাসোটা গৃহভৃত্য। তারা খাটো পায়জামা পরে যেই বড় আরাম আরামকেদ্রা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হওয়ায় নিদ্রালু হয়ে উঠেছে, তাতে সে ঘুমিয়েই থাকবে। সে কামনা করে একটি বৈঠকখানা, পুরনো রেশমি পর্দা সেখানে ঝুলবে, থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব, যার উপর শোভা পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী, যেসব পরিচিত আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য, সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল 5টায় গল্পগুজব করার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে। মানে মাতিলদা চাচ্ছে যে সে একটি ভিআইপি রুমে থাকবে, একটি ভিআইপি বাসা থাকবে তার, সেখানে থাকবে একটি সুন্দর একটি কক্ষ, মানে রাজকীয় কক্ষ, যেখানে সে তার বিকাল 5টায় তার সাথে কথা বলার জন্য অনেক মানুষ আসবে সেখানে, মানে বড়লোক টাইপের মানুষ হবে সে, বড়লোকসের মতো, মানে তার সাথে কথা বলার জন্য 5-6 জন থাকবে, যাদের দেখতে একদম স্মার্ট লাগবে, বডিগার্ড টাইপের লোক, এমন মানুষদেরকে তার সাথে সে কথা বলবে, মানে একদম যে মিলেনিয়ার আছে না তাদের মতো করে সে জীবনযাপন করার চেষ্টা করবে। 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিল, মানে ওই যে এতক্ষণ ধরে যা বলতেছিল সেগুলো তার চিন্তা এখন বাস্তবতায় আসছে, মানে এতক্ষণ স্বপ্ন দেখছে, এখন সকালে স্বপ্ন ঘুম থেকে ভেঙে দেখে সকালে সে ঘরে বসে আছে। 3 দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে সে যখন সন্ধ্যা বসে এবং খুশির আমেজে তার স্বামী বড় শুরু আর পাত্রটির ঢাকনা তুলতে বলে, ও কি ভালো মানুষ, এর চেয়ে ভালো কিছু আমি চাই না। তখন তার মনে পড়বে পূর্ণ সন্ধ্যাভোজের কথা, উজ্জ্বল রৌপ্য পাত্রাদি, মায়াময় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি, বিরল পাখির চিত্রশোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেয়াল এর কামনা। সে ভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য, আর গোলাপি রং এর রোহিত মাছের টুকরা অথবা মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ মানবীর হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী। মানে সে এখানে বলতেছে যে সে বিআইপি ভাবে থাকবে, তার এসব ছোটখাটো বাড়ি ভালো লাগে না, সে কেন একটি নর্মাল টেবিলগুলোতে যেটা 3 দিন পুরোনো সেখানে বসে কেন সে খাবার খাবে, সে থাকবে একটি ভিআইপি রুমে যেখানে অনেক সুন্দর করে দামি দামি খাবার, রাজকীয় খাবার পরিবেশন হবে,
এবং তার স্বামীর সাথে সে রাজকীয়ভাবে খাবার খাবে, তার চাকর থাকবে আশেপাশে দাঁড়ানো, তারা তাদেরকে খাবার পরিবেশন করবে এবং খাবার খাইয়ে দিবে, এসব তার চিন্তা। আর একজনে তাকে গল্প শোনাবে, মানে ওই যে বিলিয়নিয়াররা যেভাবে থাকে, কোটিপতিরা সেভাবে তার থাকার ইচ্ছা, এটাই বোঝানো হয়েছে। তার কাছে প্রোক ও জড়োয়া গহনা নেই, নেই বলতেই কিছু নেই, মানে একদম কিছুই নেই তার কাছে। অথচ ওই সব বস্তুই তার প্রিয়, মানে যা নাই তাই ওর প্রিয়, তারই ওর দরকার। তার ধারণা ওইসবের জন্যই তার সৃষ্টি, মানে ওইসবের জন্যই সে জন্মগ্রহণ করেছে, সে ট্রিলিনিয়ার হবে, তার জন্য সে জন্মগ্রহণ করেছে। সুখী করার, কাম্য হওয়ার, চালাক ও প্রণয় যাচিকা হবার কতই না তার ইচ্ছা। মানে সে হইতে চায় সবচেয়ে স্মার্ট মানুষদের মধ্যে, এবং সুখী হইতে চায়, বড় লোক হইতে চায়, মানে যা যা প্রয়োজন এটা মানুষের সব কিছু তার ভিতরে থাকা চাই। কিন্তু একটা মানুষ তো সব গুণ নিয়ে জন্মগ্রহণ করতে পারে না। তারপর তার কনভেন্টের সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল। তার সঙ্গে দেখা করতে ভালো লাগতো না, কারণ দেখা কনভেন্ট বলতে এখানে তাদের যে স্কুল আছে খ্রিস্টানদের, সেই স্কুলের কথা বলতেছে। আর তার এক ধনী বান্ধবী ছিল কনভেন্টের, যে ধনী বান্ধবীর সাথে দেখা হলে তার ভালো লাগতো না, কারণ বুঝতেই হবে সে ধনী, তাদের দেখলে তারা হিংসা করতে লাগতো যে আমি কেন ধনী হতে পারলাম না, আমারও এইসব থাকা উচিত ছিল, যা যা ওরা আছে। অনেক আছে না হিংসুটে মনে মনে হিংসা করে, তো বাস্তবে বলে না তেমনই। বিরক্তি, দুঃখ, হতাশা ও নৈরাশ্যে সমস্ত দিন ধরে সে কাঁদতো, মানে এত ধরনের ছোট মনের মানুষ যে সারাদিন ধরে কাঁদতো। কাদার কি আছে ভাই, তুই পরিশ্রম করে তুই ইনকাম কর। অনেকেই তো আছে যারা পড়ালেখা করার পর ইনকাম করে নিজের নিজে দাঁড়ায়, তুই তেমন কর, তুই কাইন্ডা লাভ আছে, কাইন্ডা তোর পরিস্থিতি পরিবর্তন হবে না। এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল। সে বলল, এই যে তোমার জন্য এই এক জিনিস এনেছি। মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভিতর থেকে একখানা ছাপানো কার্ড বের করলো। তাতে নিচের কথাগুলো মুদ্রিত ছিল: জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ র্যাম্পুনন আগামী 18 জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজ বাসগৃহে মসিয়ে ও মাদাম লুইসেলের উপস্থিতি কামনা করেন। মানে তাদেরকে ওই যে জনশিক্ষামন্ত্রী যেই আছে, যার অফিসে তার মানে ওয়াইফ, তার স্বামী কাজ করে, সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে যে একটি অনুষ্ঠান হবে, সেখানে তাদেরকে উপস্থিতি কামনা করতেছে। তার স্বামী তো এটা শুনে মানে পুরাই আনন্দেতে অবাক হয়ে গেছে, কারণ হতবাক হয়ে গেছে, কারণ একজন পিয়ন হয়ে এত বড় একটা সুযোগ পাইছে, এত বড় একটা রাজকীয় পার্টি হবে, সেখানে যাওয়ার সুযোগ পাইছে, এটাই তার কাছে অনেক বড় বিষয়। কারণ সবাই এই সুযোগটা পাইব না, দেয় নাই সবাইকে, অনেক কষ্ট করে সে জিনিসটা পাইছে। তার স্বামী যেমন আশা করেছিল তেমনই খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে বিড়বিড় করে বলে, ওখানা নিয়ে ওখানে নিয়ে তুমি আমাকে কি করতে বলো ওখানা নিয়ে তুমি আমাকে কি করতে বলো মানে এই ম্যাগের কোনো জায়গায় সুখ নাই। অন্য কেউ হইলে এত কোনো বেল্ট দিয়ে আয়া চালক দিয়ে গিয়ে মারতো, কারণ কি এত সুন্দর একটা ইনভিটেশন পাইছে, সেখানে সে যাইতে চায় না, সে ভাব নিতেছে লাগে সে অনেক বড় লোক মানুষ, তারা যে বড় লোক ভাবতে যাইতে যে তাকে অনেক দামি যে পোশাক পরা লাগবে, তার অনেক মানে বিএফি যাওয়া লাগবে, সে একটা বিএমডাব্লিউ যাবে, এমন একটা সে ভাবতা। তারপরে ওর স্বামী যে কীভাবে অনেক ধৈর্যশীল, আমার মনে হয় ওর স্বামী অনেক পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল মানুষের মধ্যে একজন, যে এত এমন একটি মেয়ের সাথে সে সংসার করতেছে যার খালি ভালো জিনিসও তার খুশি না, খারাপ জিনিসও তো খুশি না। তুমি এর সামনে আরো বুঝতে পারবা বল। কিন্তু লক্ষ্মীটি, আমি ভেবেছিলাম এই তো তুমি খুশি হবে, স্বামী বলতেছে, তুমি বাইরে কখনো যাও নাই, তাই এই চমৎকার এক সুযোগ, বলতেছে যে চমৎকার সুযোগ, এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। সবাই এখানে চায়, কিন্তু খুব বেছে বেছে দেওয়া হয়েছে, মানে সবাই কিন্তু পায় নাই। একটা অফিসে কিন্তু অনেক লোক থাকে, একটা শিক্ষা অফিসের ভিতরে অনেক
শ্রেণীর কর্মচারী থাকে, সবাই কিন্তু এই একটা ভিআইপি পার্টিতে সবাই আর আমন্ত্রণ পাইবে না। তো সে পিয়ন হয়েও আমন্ত্রণ পাইছে, মানে এমন শুধু হাতছাড়া করা যাবে না বলতেছে। কর্মচারীদের বেশি দেওয়া হয়নি, সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে এটা বলতেছে। বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠল, ওই ঘটনার মতো একটি ব্যাপারে কি পরে আমি যাব বলে তুমি মনে করো? সে ওই সম্পর্কে কিছু ভাবেনি। সে বিব্রত ভাবে বলে, কেন? আমরা থিয়েটারে যাবার সময় যে পোশাকটা পরেছি, পোশাকটা পরো, সেটা পরবে। ওটা আমার কাছে খুব সুন্দর লাগে, মানে স্বামী বলতেছে। আর স্ত্রীকে ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক হতবুদ্ধি হয়ে গেল। মানে কান্দনটা একদম সহজ লাগে, চোখের পানি একদম সোজা। সেখানে সে কথায় কথায় খালি কাঁদতেছে যে বান্ধবীর সাথে যে হয়েছে কান্দা দিছে, এখন এখানে আবার কাঁদতেছে। তারপরে তার চোখের পাশ থেকে বড় বড় দুফোঁটা অশ্রু তার গালের উপর গড়িয়ে পড়লো। আর সে থমথমে বলল, কি হলো তোমার? মানে কান্নাটা একদম সহজ হয়ে ফেলছে। আর এটা তো ভালো একটা জায়গায় মানুষ যাওয়া কোনো অনেক আনন্দতে থাকে। আর এখানে সে কাঁদতেছে, কারণ হচ্ছে তার কাল পোশাক নেই, সেটাই বলবো এখানে। প্রবল চেষ্টায় মেয়েটির নিজের বিরক্তি দমন করে, তার সিক্ত গগ্গ মুছে এখানে সিক্ত গগ্গ বলতে মুখ মুছে এটা বোঝানো হয়েছে, মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয়, কিছুই না, শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না। তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে কারখানা নিয়ে তাকে দাও। মানে কোন লেভেলের মেয়ে দেখো এই কথা বলতে পারে স্বামীকে কেউ? সে মনে মনে দুঃখ পায়, তারপর জবাব দেয়, মাতিলদা, বেশ তো, চলো আলাপ করি আমরা। এমন কোনো এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষেও যা দিয়ে কাজ চলছে, অথচ বেশ সাদা সাদা সিধা, তার দাম কত আর হবে? কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যায় বিষয়টি স্থির করলো যা যে বসলে হিসাবি কেরানির কাছে থেকে সঙ্গে সঙ্গে এটি আটক, কিন্তু প্রত্যাখ্যান যেন না আসে। মানে এমন দাম বলা যাবে না যেটা বললে যে কেরানির মতো, মানে তার বেতনই 30-40 হাজার, সে যদি 50,000 টাকার একটা জামা চায় তাহলে তো কেরানি নাই বলে দিবে। তো এমন আতঙ্কিত কোনো দাম বলা যাবে না, সে ভেবেচিন্তে বলতেছে। শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল, আমি ঠিক বলতে পারছি না, তবে আমার মনে হয় 400 ফ্রা হলে কেনা যাবে। 400 ফ্রা, এটা কিন্তু এমসিকিউতে চলে আসে, তাই এটা আমরা মনে রাখবো যে 400 ফ্রা বলছে যে কেনা যাবে 400 ফ্রা হলে। শুনে তার মুখ স্নান হয়ে গেল, মানে কালো হয়ে গেছে স্বামীর মুখ, কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নাতিয়ারের সমভূমিতে ভরত পাখি শিকারে গিয়েছিল, মানে এটি বনভূমি আছে যার নাম হচ্ছে নাতিয়ার বনভূমি, প্রতি বছর তারা যাওয়ার কথা। আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করিয়াছিল। মানে যেই স্বামী আছে বা নায়ক আছে, সে কিন্তু টাকা জমিয়া করছিল যাতে শিকারে যাইতে পারে, পাখি শিকার করতে। তা সত্ত্বেও জবাব দিল, বেশ তো, আমি তোমার 400 আমি তোমার 400 ফ্রা দেবো, কিন্তু বেশ সুন্দর একটা পোশাক কিনে নিও। মানে স্বামী বলতেছে। বলো বল নাচ হচ্ছে একটা, মানে ইউরোপিয়ানদের একটা ট্রেডিশনাল নাচ, যেটা মানে কাপল একসাথে ডান্স করে, সেটাকে বল নাচ বলে। বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয়। এখানে মাদাম লুইসেল বলতে মাথিলদাকে বোঝানো হয়েছে। সেখানে এই এটা যেহেতু একটা ইউরোপিয়ান কান্ট্রিতে করা হয়েছে, সেখানে কিন্তু মহিলাদেরকে বলা হয় মাদাম লুইসেল, মাদাম বলা হয়। আর লুইসে মানে সবাইকেই বলা হয়, মাদাম লুইসেলকে বলা হয়েছে বিচলিত উদ্বিগ্ন মনে হয়। অবশ্য পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে। এক সন্ধ্যায় তার স্বামী তাকে বলল, কি হয়েছে?
তোমার কি হয়েছে? কি 2-3 দিন তোমার কার্যক্রম কেমন যেন অদ্ভুত দেখছে। শুনে মেয়েটি জবাব দেয়, আমার কোনো মণিমুক্তা, একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি। আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে, তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে। মানে এখানে সে মাতিলদা যাইতে না চায়, কারণ আবার আর একটা প্রবলেম যে সে কোনো ভালো মানে অলংকার তার কাছে নাই, ডায়মন্ডের অলংকার। মানে সে হিসাবে চায় একটু বিয়ে ফিরে চলতে। তাকে তো দেখে মনে হবে যাতে সে শিক্ষামন্ত্রী মেয়ে বা শিক্ষামন্ত্রীর বউ, সেভাবে চায় চলতে। সে কেরানির বউ, মানে সেটা সে বিশ্বাস করতে চায় না, মানে সেভাবে চলতে চায় না সে। তারপরে এটা শোনার পরে স্বামী বলল, কিছু কিছু সত্যকারের ফুল দিয়ে তুমি সাজতে পারো, মানে সত্যিকারের যে ফুল আছে সেগুলো দিয়ে সাজতে পারো। এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায়। 10 পা দিলে তুমি 2টি কি 3টি অন্তত চমৎকার গোলাপ ফুল পাবে। এখানে এটা মনে রাখবা যে 10 পেয়ার দিলে সে 2টা থেকে 3টা অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে। এটা কিন্তু এমসিকিউতে চলে আসে। মেয়েটি ওই কথায় আশ্বস্ত হলো না। সে জবাবে বলল, না, ধনী মেয়েদের মাঝখানে পোশাক পরিচ্ছদে ওই রকম খেলো দেখানো দেখানোর মতো আর বেশ কিছু অপমানজনক নেই, মানে একটু পরিবেশ দেখানোর মতো অপমানজনক আর নেই। তার কাছে এটা ফুলটা দেওয়াটা একটু গরিব মনে হয়, সেখানকার দিনে তার কাছে ফুল দেওয়াটা গরিব মনে হয়। মানে কি লেভেলের মেয়ে ছিল সে। তা তখন তার স্বামী চেঁচিয়ে উঠলো, আচ্ছা আচ্ছা, কি বোকা, দেখো দেখো তো আমরা। যাও, তোমার বান্ধবী মাদার ফোর্স টিয়ারের সঙ্গে দেখা করে তাকে বলো তার জড়োয়া গহনা যেন তোমায় ধার দেয়। মানে তার এক বান্ধবী যে আছে বড়লোক, তার কাছে যাতে মানে গহনা ধার আনে। এখানে কিন্তু তার যে বান্ধবীর নাম মাদার ফোর্স টিয়ার, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা কোশ্চেনে চলে আসে। তাই এটা যখন আসবে তখন যাতে তোমরা এমসিকিউতে বা সিকিউতে সলভ করতে পারো, তাই এটা মনে রাখবে। এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট, মানে পরিচয় আছে আগে থেকেই, বান্ধবী যেহেতু। সে আনন্দ ধ্বনি করে উঠল। তারপর সে বলল, সত্যিই তো, এটা আমি ভাবিনি। পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল। মাদাম ফোর্স্টিয়ার তার কাছের দরজা লাগানো গোপন কক্ষ গিয়ে বড় একটি জড়োয়া গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল, ভাই, যা ইচ্ছা এখান থেকে নাও। সে প্রথম দেখলো একটি কঙ্কন, তারপর একটি মুক্তার মালা, তারপর একটি মুক্তার মালা ও মণিমুক্তা খচিত চমৎকার কারুকার্য ভরা একটি সোনার ভিনিসার ক্রুশ। ক্রুশ বলতে এখানে খ্রিস্টানদের যেই চারকোনা জিনিস আছে সেটাকে বোঝানো হয়েছে। আর এখানে মানে যে সিকোয়েন্সটা আছে, মানে একটা কোনটা উঠাইছে বা কি কি দেখলো সেটা কিন্তু মনে রাখতে হবে, যেহেতু আমরা অ্যাডমিশনের জন্য এটা প্রিপারেশনটা নিতেছি, অ্যাডমিশনের আমাদের কাভার হয়ে যাবে। আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলো পরে পরে দেখে আর ইতস্তত করে, কিন্তু ওগুলো মানে একটু হতভম্ব হয়। নেওয়ার সিদ্ধান্ত করতে ছেড়ে দিতেও পারে না, মানে এগুলো নিতেও পারতেছে না, সিদ্ধান্ত নিতে পারতেছে না যে এগুলো ছাইড়া দেবে কিনা, যেহেতু অনেক দামি জিনিস। তারপর জিজ্ঞাসা করে, আর কি কিছু আছে তোমার, আর কিছু তোমার নেই, মানে আরো কিছু আছে কিনা সেটা জিজ্ঞাসা করে। মানে কোন লেভেল, মানে যত দিবা ততই লাগবে এমন একটা মেয়ে। তারপরে কেন আছে, তারপরে তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও। তারপরে হঠাৎ করে সে কালো স্যাটিনে একটি বাক্সে দেখলো অপরূপ একখানা হীরার হার। অদম্য কামনায় তার বুক দূর দূর করে সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে। মানে এত দামি জিনিস, সে এটা হীরার জিনিস, সে তুলে নিতে তার হাতটা কাঁপতেছে। সে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিহ্বল
বিহ্বল হয়ে যায়। তারপর আহ, উদ্বেগ ভরা ইতস্তত ভাবে সে জিজ্ঞাসা করলো, তুমি এই খানা আমার ধার দেবে? শুধু এটা? কেন দেবে? দেবো না, নিশ্চয়ই দেবো। মানে তার বান্ধবী বলতেছে যে এটা ধার দেওয়া যাবে। তারপরে শেষ সবাইকে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে, মানে যে দিব এটা আবেগপ্রবণ অবস্থাতে যায়, অনেকে জবাব গলা জড়িয়ে ধরে পরম আবেগে তাকে বুকে চেপে ধরে। তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে। তারপরে মাতিলদার চলে আসে। তো বল নাচের দিন এসে গেল, মানে 18ই ফেব্রুয়ারি নাকি মার্চ, জানি না। তবে বল নাচের দিন এসে পড়ছে। মাদাম লুইসেলের জয় জয়কার। সে ছিল সবচেয়ে সুন্দরী, সুরুচিময়, সুদর্শনা, হাস্যময়ী, আনন্দপূর্ণ। সব পুরুষ তাকে লক্ষ্য করেছিল, তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করেছিল। এগুলা কিন্তু প্রশ্নতে আসবে, তাই এগুলা মনে রাখার চেষ্টা করবা। মন্ত্রিসভায় সব সদস্যদের সঙ্গে তার সঙ্গে ওয়াল্টস মন্ত্রিসভার সব সদস্যের সঙ্গে তার ওয়াল্টস নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল, মানে ও বল নাচের মতো একটি নার্সারি। স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন, মানে বুঝতে পারছে অনেক সুন্দরী হয়ে গেছে সে। এখানে সবচেয়ে বেশি তার দিকে সবাই দৃষ্টি দিতেছে, মানে সবচেয়ে বেশি আকর্ষণীয় অবস্থা। আনন্দের মত্ত হয়ে আবেগে উৎসাহে সে নৃত্য করছিল। তার রূপের বিজয় গর্বে, সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না। এক আনন্দের মেঘের উপর দিয়ে যেন সে ভেসে আসছিল। এই সব আহতীয় মুগ্ধতা আর জাগ্রত সব কামনা যেন কোনো মেয়ের অন্তরে পরিপূর্ণ বিজয়, কত মধুর। মানে এখানে তার অবস্থার সম্পূর্ণ বর্ণনা দিতেছে যে সে অনেক আনন্দেতে আছে, সুখে আছে, সেটা বলতেছে। আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি, ভিডিও বড় করবো না। পরবর্তী চ্যাপ্টার 2-তে, মানে আমাদের দ্বিতীয় পর্বতে আমরা সম্পূর্ণ ভিডিও কভার শেষ করে দেব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছো। এখন আমরা এই আমাদের নেকলেস গল্পটি আছে তার দ্বিতীয় পার্টটা আমরা দেখব। কালকে আমরা যেখানে শেষ করছি সেখান থেকে আজকে শুরু হবে, এবং আজকে সম্পূর্ণ গল্পটা এক্সপ্লেন করা হবে। তার সাথে সিকিউ এমসিকিউ যা যা প্রয়োজন সব কিছু সলভ করা হবে। এই ক্লাসটি কারা কারা করবে? যাদের এসএসসিতে ভালো করার ইচ্ছা আছে, অ্যাডমিশনে গিয়ে ভালো একটি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার ইচ্ছা আছে, তারা এই ক্লাসটি করতে পারো। এবং সম্পূর্ণ ক্লাস A to Z ডিটেলসে তোমাদেরকে বোঝানো হবে, যাতে করে তোমরা একবার পড়লেই তোমাদের মনে থাকে এবং আর পড়ার প্রয়োজন না পড়ে, বা সবসময় মনে থাকে। তো ভোর 4টার দিকে সে বাড়ি ফিরে গেল। এখানে মাতিলদাদের কথা বলতেছে যে ভোর 4টার দিকে বাড়ি ফিরে গেল। অন্য সেই 3জন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত্ত ছিল। তাদের সঙ্গে তার স্বামী ছোট্ট একটি বিশ্রাম কক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধ ঘুমে বসেছিল। মানে ওই যে পার্টি কইরা তারা মাতাল অবস্থাতে সেখানে যেই রুম আছে তাদের, যেহেতু এটা রাজপ্রাসাদের মতো একটা বাসা শিক্ষামন্ত্রীর, সেখানে অতিথিদের থাকার জন্য আবার বিভিন্ন স্থান আসতে, মানে যেখানে তারা সে বিশ্রাম করবো, রেস্ট রুম করবো, আর গেস্টরা রেস্ট করবো, সেখানে তারা মধ্যরাত্রি পর্যন্ত ঘুমাই না ছিল, মানে আধঘুমে অবস্থা ছিল, যেহেতু নেশাবানি করছে এরা। বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য যে পৌরে সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয়। বল নাচের পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটি দরিদ্র সুস্ফুট হয়ে উঠেছিল। মেয়েটি তা অনুভব করতে পেরে তাই অন্য যেসব ধনীর মেয়ে দামি পশমি চাদর গা ডেকেছিল তাদের চোখে না পড়াবার জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো। মানে ওই যে সব তো ঠিকঠাক আছে, তবে যেহেতু সেটা শীতপ্রধান দেশ, এখানে এখন তারা যেহেতু পার্টি থেকে বের হবে হলরুম থেকে, সেখানে তো শীত পড়ে, অনেক বেশি বরফ পড়ে, তাই চাদর গায়ে দিয়েছিল। চাদর তারা নতুন করে কিনে নেয়, পুরান চাদর ছিল, মানে একটু গরিব টাইপের চাদর ছিল, তাই সেটা তার পছন্দ হয় না, তাই তাড়াতাড়ি করে সে চলা শুরু করে। লোসাইল তাকে টেনে ধরে বলল, লোসাইল বলতে এখানে তার স্বামীকে বোঝানো হয়েছে, থামো, তোমার ঠান্ডা লেগে যাবে ওখানে।
মানে রাস্তায় নামলে ঠান্ডা তো লাগবেই, যেহেতু বড় শীতপ্রধান একটি দেশ। আমি এখন একখানা গাড়ি ডেকে আনি, কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে। রাস্তায় যখন তারা পৌঁছে গেল, তো সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না, যেহেতু অনেক রাত্রি, তাই কোনো গাড়ি টাড়ি ছিল না সেখানে। তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো খানাকে দেখে তারা গারোয়ানকে ডাকতে থাকে, মানে আশেপাশে দেখতে থাকে যে আসে কিনা কিছু। হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তারা শিন নদীর দিকে হাঁটতে থাকে। এটা কোন নদীর কথা বলছে সে উল্লেখ রাখছে, সেটা কিন্তু এমসিকিউতে আসে, এটা মনে রাখবা। শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায়, তা হলো সেই নিশাচর দুই যাত্রীর গাড়ি, যা প্যারিতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে। তারা একখানা যেই দিনে এইগুলি নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায়, মানে তাদের অবস্থা যে খারাপ একটা অবস্থা যাইতেছে, সেটা দেখা যায় তাদের লজ্জা লাগতেছে, যেহেতু ওরা প্রথমে একটু বড় লোক ভাব পেয়ে গেছে পার্টিতে, এখন তো তাদেরকে গরিব দেখানো হচ্ছে, গরিব দেখা যাচ্ছে, তাই তারা লজ্জা বোধ করতেছে। নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নায় ওইখানেই তাদের মাটার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল। তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল। মেয়েটির সব কাজ শেষ, এখন দেখে আসল কাহিনী শুরু হবে, গল্পের টুইস্ট এখান থেকে শুরু হবে, আর এখান থেকে মজা লাগবে। কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়লো যে 10টায় তাকে অফিসে গিয়ে পৌঁছাতে হবে, মানে অফিসে যেতে হবে। নিজেকে গৌরবমণ্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে গলার চাদরখানা খোলে, মানে এতক্ষণ তো চাদর পেঁচিয়েছিল যেহেতু শীত সেখানে। হঠাৎ তার আর্তনাদ বলতে চিৎকার করে উঠল। তার হাড়খানা গলায় জড়ানো নেই, মানে হয়েছে কি, সে তো বাসায় এসেছে, আসার পরে তারা ক্লান্ত ছিল, পার্টি করছে সারা রাত। এখন যখন সে এই আয়নার সামনে শেষবারের মতো দেখতে আসছে, মানে নিজেকে একবার শেষবারের মতো দেখবে সুন্দর রূপে, যেহেতু হাড়খানা ফিরিয়ে দেওয়া লাগবে। এখন দেখে যে তার আয়নাতে দেখে যে তার গলায় সেই হাড়টি নেই। এটা দেখে সে মানে হঠাৎ করে চিৎকার করে ওঠে। আর তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে। এই যে তার স্বামীর পোশাক অর্ধেক মাত্র খোলা হয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ এটা কফ হতে সিকিউতে চলে আসে। সে জিজ্ঞাসা করলো কি হয়েছে। উত্তেজিতভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল, এই যে উত্তেজিতভাবে বলছে, যে এটাও কিন্তু এমসিকিউতে চলে আসে বোর্ড কোয়েশ্চেনে, এটা মনে রাখ। আমার কাছে মাদাম পেরিস্টিয়ারের হাড়খানা নেই, মানে তার বান্ধবীর যে হাড়খানা দিছিল সেটা নেই। আতঙ্কিতভাবে সে উঠে দাঁড়ালো। কি বললে? তা কি করে হবে? এটা সম্ভব নয়। পোশাকের ও বহির্বাসের ভাঁজের মধ্যে ও পকেটে সব জায়গায় তারা খোঁজ করে, কিন্তু পাওয়া গেল না। স্বামী জিজ্ঞাসা করলো, ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা তো তা যে তোমার গলায় ছিল, তোমার কি ঠিক মনে আছে? মানে জিজ্ঞাসা করছে যে পার্টি থেকে আসার পরে বাড়ি থেকে যে আসছে তখন কি তার গলায় ছিল কিনা, সেটা মনে আছে কিনা সেটা জিজ্ঞাসা করছে। তখন মাদার লুইসিল বলতেছে যে মানে এখানে বলতেছে যে তার গলায় যেটা ছিল। আমরা যখন বিশ্রাম কক্ষ দিয়ে বেরিয়ে আসছিলাম তখনও তা ছিল, আমার খেয়ালে আছে। মানে মাতিলদার যে গলায় এটা হারটা ছিল তখনও তার সে খেয়ালে আছে। কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে, ওটা পড়বার শব্দ আমাদের শোনা উচিত ছিল। গাড়ির মধ্যেই নিশ্চয়ই পড়েছে মনে হয়, মানে যে গাড়িতে করে তারা এসেছিল, লিফট পেয়েছে, সেই গাড়িতে হয়তো পড়েছে, কারণ রাস্তায় পড়লে তো তার স্বামী শব্দ হইতো, এটা হাড় যেহেতু মোটা জিনিস, সম্ভবত তাই। তুমি গাড়িটির নম্বর টিটুকে নিয়েছিলে? এখানে জিজ্ঞাসা করতেছে তুমি কি গাড়ির নম্বর টিটুকে নিয়েছিলে, মানে এমন একটা অবস্থা যে তোরা পার্টি করে আসে মাতাল অবস্থায়, সবাই কি বা গাড়ির নাম্বার মনে রাখে, বা না গাড়ির নাম্বার লিখে রাখে? কেউই তো লিখে রাখে না, যেহেতু আর কোনো একটা তদন্ত করা যায়নি। না,
আর তুমি কি তা লক্ষ্য করেছিলে? না। হতাশা ভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, যে এটাও কিন্তু কোশ্চেনে চলে আসে, হতাশা ভাব মানে কিভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। শেষ পর্যন্ত লুইসেলের আবার পোশাক পরে নিল। সে বলল, আমি যাচ্ছি, দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা। তারপরে সে গেল। মেয়েটি তার সান্ধ্য গাউন পরেই রয়ে গেল, মানে যে জামাটা পরছিল সেটা পরেই সে রয়ে গেল। বিছানার শুতে যাবার শক্তি তার নেই, মানে যেহেতু পরিস্থিতি অনেক খারাপ, এত দামি একটা জিনিস হারাইছে, তাই আর এখন শোয়ার ইচ্ছা নাই বা শক্তি নেই। কোনো উচ্চাশা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পড়ে রইল, মানে এখন আর কোনো চিন্তা ভাবনা নাই, এখন একদম পুরা চেয়ারে বসে রয়েছে, মানে হতাশ অবস্থায়। সকাল 7টার দিকে তার স্বামী ফিরে এলো। এটা মনে রাখতে হবে যে কয়টার সময় ফিরে আসছে। কিছুই সে খুঁজে পায়নি। সে পুলিশের কাছে ও গাড়ির অফিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে। সে যথাসাধ্য করে এসেছে, যা বলে তাদের মনে কিছুটা আশা হলো যে হারটা হয়তো বা পেয়ে যাবো, যেহেতু বিজ্ঞাপন দিছে। টাকার টাকার একটা পুরস্কার ছিল যে হারটাকে খুঁজে পেলে তাদেরকে টাকা দেওয়া হবে। সে বলল, তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারকানার আংটা তুমি ভেঙে ফেলেছো, মানে একটু বানিয়ে লিখবো যে তারা যেহেতু সময় লাগবে তাদের এই হারটা খুঁজতে, তাই তার বান্ধবীকে লিখে বলতে বলছে যে হারকানা আংটা ভেঙে ফেলেছে, তাই তুমি মেরামত করতে দিয়েছো, তাতে আমার তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো, মানে যাতে করে তারা একটু ভেবে দেখতে পারে বা খুঁজে পাইতে পারে। সেজন্য তার বান্ধবীর কাছে কিছুদিন সময় চাইবে, মিথ্যাটা অজুহাত দিয়ে যে হারখানার আংটা ভেঙে ফেলেছে। তার নির্দেশিত মেয়েটি লিখে দিল, মানে তার নির্দেশ মতে মেয়েটি লিখে দিল। এক সপ্তাহ শেষ হওয়ার তারা সব আশা ত্যাগ করলো। এক সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করলো। বয়সে 5 বছরের বড় লুইসেল ঘোষণা করলো, ওই জড়োয়া গহনা ফেরত দেবার ব্যবস্থা আমাদের করতে হবে। মানে লুইসেল স্বামীর বয়স কিন্তু মাদাম লুইসেল মানে মাতিল্দা থেকে প্রায় 5 বছর বড়, এবং সে ঘোষণা করছে যে এক সপ্তাহ যাবৎ খোঁজার পরে যেহেতু পাইতেছে না, এখন তারা একটা ব্যবস্থা করবে, মানে ফেরত দেওয়ার চেষ্টা করবে, গহনা ফেরত দেওয়ার চেষ্টা করবে, কিনবে বা বিভক্তি দিবে। পরদিন যেই বাক্সে ওটা ছিল, মানে যে বাক্সে গহনাটা ছিল তার ভেতরে যেই স্বর্ণকারের নাম ছিল, যেহেতু বাক্সের ভিতরে প্রতিটা স্বর্ণকারের নাম থাকে নিজস্ব অ্যাডভার্টাইজের জন্য, তাই সেটা নিয়ে গেল তার কাছে। তারা সেটা নিয়ে গেল। সে তার খাতাপত্র ঘেঁটে বলল, মাদাম, ওই হারখানা আমি বিক্রি করিনি, আমি শুধু বাক্সটা দিয়েছিলাম। মানে সে হারখানা বিক্রি করে নাই, শুধু বাক্সটা দিয়েছিল বা বিক্রি করছে। তারপর তারা সেই হারটির মতো হার খোঁজ করার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণকারের থেকে অন্য স্বর্ণকারের কাছে যেতে থাকে। দুজনেরই শরীর বিরক্তি ও উদ্বেগে খারাপ হয়ে গেছে, কারণ যেহেতু ও হারটা খুঁজে পায় না, আর এটা হারানোর কারণে তাদের মেজাজ হতাশায় শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, এটা বোঝানো হয়েছে। প্যাসেল প্যালেস রয়্যাল এটা মনে রাখতে যে কোন দোকানে তারা গেছিল। প্যালেস রয়্যালে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখলো, সেটা ঠিক তাদের হারানো হারের মতো। তার দাম 40,000 ফ্রা। এখানে কত হাজার ফ্রা এটা মনে রাখতে হবে, 40,000 ফ্রা। 36,000 ফ্রাতে তারা পেতে পারে, মানে 36,000, 4,000 ফ্রা ডিসকাউন্টে 36,000 ফ্রাতে তাদেরকে এটা দিতে পারবো। এটা প্যালেস রয়্যালের এটা বলছে, মানে তাদেরকে এটা বলা হয়েছে। 3 দিন যেন তারপর তারা মানে এটা ভাবলো যে যেহেতু 40,000 ফ্রাতে এটা পাবো, 40,000 ফ্রা কিন্তু তখনকার সময় এটা অনেক ছিল, যেহেতু এটা হীরার হারের যেমন দাম তেমনই ছিল। এটা তাদের কীভাবে ম্যানেজ করবে সেটাই হচ্ছে কথা। এখানে তারা খুঁজে পাইছে যেহেতু এটা স্বর্ণকারের দোকানে, তাই এটা কেনার চেষ্টা তারা করবে। 3 দিন যেন ওটা বিক্রি না করে, সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করলো।
তারা আরও ব্যবস্থা করলো যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায় তারা এটা ফেরত দিলে ৩৬,০০০ টাকা ফেরত নিতে পারবে। মানে স্বর্ণকারের সাথে চেরা চুক্তি করলো যে 3 দিনের ভিতরে যাতে এই হারটা কারোর কাছে বিক্রি না করা হয়, আর যদি তারা হারটা খুঁজে পায় তাহলে ৩৬,০০০ টাকা তাদেরকে ফেরত দিয়ে দিতে হবে, হারটা দিয়ে দিবে, ৩৬,০০০ মানে দিয়ে দিবে। স্বর্ণকারও মানে ভালো ছিল, তাই সে এটা বলছে। লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পর প্রাপ্ত 18,০০০ টাকা ছিল, মানে তার বাবা মারা গেছে, মৃত্যুবরণের পরে তার কাছ থেকে প্রাপ্ত হয়ে 18,০০০ টাকা ছিল, মানে তার সম্পত্তি বিক্রি করে এত পাইছে। বাকিটা সে ধার করলো, বাকিটা মানে সে ধার করছে। এই যে ধার করছে যে এখান থেকেই মূল কাহিনী শুরু হয়, সমস্যা শুরু হয়, মানে গল্পের সবচেয়ে বড় সমস্যা টুইস্ট এখান থেকে শুরু। ধার যে করছে মাদাম লুইসেল যখন চড়োয়া গহনা মাদাম বেরিস্টিয়ারকে ফেরত দিতে গেল তখন শেষোক্ত মেয়েটি নির্জীব কণ্ঠে বলল, ওটা আরও আগে তোমার ফেরত দেওয়া উচিত ছিল, কারণ তা আমারও দরকার হতে পারতো। মানে ওই ফেরে তার বান্ধবী বলতেছে যে তুমি এত দেরি করে দিচ্ছ, এটা আরও আগে তোমার ফেরত দেওয়া উচিত ছিল, যেহেতু এটা আমার দরকার হইতে পারে, এটা এক প্রয়োজনীয় একটি, মানে তার কাছে একটা প্রয়োজনীয় এটা হার, যেহেতু তার বান্ধবী সেই ভয় করেছিল তেমনভাবে সে গহনার বাক্সটা খুলল না। যদি বদলে দেওয়া হয়েছে সে টের পাইত, সে কি মনে করত, সে কি বলতো, সে তাকে অপহারক ভাবতো, মানে এইসব তার মাথায় চিন্তা আসতেছে। এবার মাদাম লুইসেল দরিদ্রের জীবনের ভয়াবহতা বুঝতে পারে। এতক্ষণ ধরে তো মানে কেরানির বাড়িতে থেকেও আরামে এসেছিল, কষ্ট কম করা লাগতো, সব কিছু মানে ম্যানেজ করতো। অনেক আছে না, ওই যে গরিব থাকলেও কুটিপতির মতো করে থাকে, চলাচল করে, সেভাবেই তারা জীবনযাপন করছিল। কিন্তু এখন দরিদ্র জীবনের ভয়াবহতা মাদাম লুইসেল বুঝতে পারলো, যেহেতু তারা অনেক বড় একটা পরিমাণে ধার করছে টাকা। সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গে করে যায়। ওই দুঃখজনক দেনা শোধ করার প্রয়োজন, সে তা দেবে, মানে সে দেবে, দেনা তো তার দিতেই হবে। দাসীকে তারা বিদায় করে দিল, মানে তাদের কাছে কিছু দাসী ছিল বা কাজ টাজ করে দিত, তাদেরকে বিদায় করে দিচ্ছে, যেহেতু তাদের এখন টাকা জোগাড় করতে হবে, টাকা দেয় না, মানে তাদের থেকে সে ধার নিয়েছে, তাদেরকে ধার পরিশোধ করা লাগবে। তাই তাদের যত পরিমাণে সম্ভব টাকা বাঁচিয়ে রাখতে হবে, যাতে করে তারা সকলের ধার পরিশোধ করতে পারে। সেজন্য তাদের কাছে যেই কর্মচারীরা কাজ করতো, মানে বাসায় গৃহিণীরা, তাদেরকে তারা ছাঁটাই করে দিয়েছে কাছ থেকে, যাতে করে দিতে পারে মানে টাকা। তারা তাদের বাসা পরিবর্তন করলো, নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করলো, মানে দামি বাসায় ছিল, এখন অল্প দামি বাসায় চলে আসছে। ঘর কন্যার কঠিন কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তকর কার্যকর্ম সে শিখে নিল। এখন বাসায় মানে কাজ ঘর সাজানোর কাজটা সব নিজেরই করা লাগবে, এখন আর কেউ করে দিতে পারবে না। তার গোলাপি নখ দিয়ে সে বাসন ধোয়, তৈলাক্ত পাত্র, জল ধারার কড়াই মাঝে, ময়লা কাপড় সেমিজ বাসন মোছার গামছা সে পরিষ্কার করে তরিতে শুকাতে দেয়। সে রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে, সিঁড়ির প্রত্যেক ধাপে ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জলে তোলে। সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে এবং সে হাতে ঝুড়ি নিয়ে মুদি কসাই ও ফলের দোকানে যায় এবং দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত কষাকষি করে, মানে একদম খারাপ অবস্থা, নাজেহাল অবস্থা তাদের হয়ে গেছে, যেহেতু অনেক পরিমাণে দেনা করছে তারা। এখন তাদের একদম বস্তি মানুষের মতো জীবনযাপন করার মতো অবস্থায় চলে এসেছে, মানে একদম নিম্ন শ্রেণীতে চলে আসছে। আগে তো যা বড়লোক ছিল বা টাকা পয়সা ছিল ঠিক মতো চলাচল করতে পারতো, এখন সব কাজ নিজের করা লাগতেছে এবং মানে আগের মতো আলাদা করে দুলারের মতন বসে বসে খাওয়ার মতো সুযোগ তাদের ছিল না। তার এইসব কাজ করতে হইতেছে এখন। আর যেহেতু নতুন বাসায় গেছে তাই পানিও তার উঠানো লাগতেছে। প্রত্যেক মাসের সময় সে
কিছু দলিল বদল করতে হয়। প্রত্যেক মাসেই সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয়, কাউকে কিছু শোধ করতে হয়, মানে প্রতি মাসেই কিছু টাকা দেওয়া লাগে তাদের, যেহেতু অনেক বড় দেনা করছে তারা। তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে, মানে তার স্বামীও ওভার টাইম কাজ করা শুরু করছে, যেহেতু অনেক দেনা দেওয়া লাগবে। সে কয়েকজন ব্যবসায়ীর হিসাব খাতা ঠিক করে। রাত্রে এক পাতা 5 হিসাবে সে প্রায় লেখা নকল করে। এরকম জীবন 10 বছর ধরে চললো, মানে বুঝতে হবে এখানে কত বছর চলছে, এটা মনে রাখতে হবে, যেহেতু এটা কোশ্চেনে চলে আসে, এটা এমসিকিউ চলে আসতে পারে, তাই এটা আমরা মনে রাখবো যে জীবন 10 বছর ধরে চলো। 10 বছরের শেষে তারা সব কিছু মহাজনের সুদ সহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে। তাছাড়া কিছু তাদের সঞ্চয়ও হলো, মানে তাদের কিছু সঞ্চয় হয়েছে, এটা মনে রাখতে হবে, সামান্য কিছু সঞ্চয় হয়েছে। মাদাম লয়সেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয়। সে এখন গরিব গৃহস্থদের গৃহস্থ ঘরের শক্ত কর্মঠ অমর্জিত মেয়ের মতো হয়ে গেছে। তার চুল অবিন্যস্ত গাগরা, একপাশে মুচড়ানো, হাতগুলো লাল, এবং সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেজে ধোয়। কিন্তু কখনো তার স্বামী যখন আপিস থাকে, জানালার ধারে বসে বিগত দিনের সেই শান্ত অনুষ্ঠান ও সেই বল নাচে তাকে কত সুন্দর দেখাচ্ছিল, এবং এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল তার কথা সে ভাবে। মানে এখন তার অবস্থা পুরাই নাজেহাল অবস্থা, দেনা শোধ করে দিছে এবং কিছু সঞ্চয় তারা জোগাইছে, এবং এখন সে বয়স্ক হয়ে গেছে, যেহেতু 10 বছর ধরে অনেক খাটার কারণে শরীরের অবস্থা এবং নাজেহাল হয়ে গেছে, মানে এখন সে বৃদ্ধ হয়ে গেছে বয়সের অনুযায়ী, মানে বেশি বৃদ্ধ হয়ে গেছে, কারণ যেহেতু অনেক পরিমাণে পরিশ্রম করছে তারা। কারণ সে আগের দিনের কথাগুলো মনে করে, যে পলাশের দিন কি সুন্দর তাকে দেখছিল, কত অতিরিক্ত প্রশংসা পাইছে, এসব মনে করে সে। যদি সে গলার সেই হারখানা না হারাতো তাহলে কেমন হতো, মানে কে জানে, কে বলতে পারে। মানে যদি সে গলার হারখানা না হারাইতো তাহলে তো তার জীবনটা আরো ভালো হতে পারতো, এমন অবস্থা তাদের নাও হইতে পারতো। কি অন্যান্য সাধারণ এই জীবন, তার মধ্যে কি কত বৈচিত্র্য, মানে এই জীবনের ভিতরে কত বৈচিত্র্য। তার সামান্য একটি বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে, আবার বাঁচতেও পারে, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু অনেক সময় লাইনে দিয়ে দেয়, মানে আমাদের সেই উদ্দীপক সেখানে দিয়ে দেয় অনেক সময়। এক রবিবার সারা সপ্তাহের নানা দুশ্চিন্তা মন থেকে দূর করার জন্য যখন সে চামস এলসিসে ঘুরে বেড়াচ্ছিল, চামস এলসিস হচ্ছে সে ইউরোপের একটি, মানে সেখানকার একটি গার্ডেন, যেখানে সে মানুষরা ঘুরে বেড়ায়, সেখানে মানে ঘুরে বেড়াচ্ছিল। তো হঠাৎ একটি শিশু নিয়ে ভ্রমণরতা একজন মেয়ে তার চোখে পড়ল। সে হলো মাদাল ফেরিস্টিয়ার। সে এখনো যুবতী, সুন্দরী, আকর্ষণীয় দেখে মাদাম লয়সেল মন খারাপ হয়ে গেল। সে কি ওই মেয়েটির সঙ্গে কথা বলবে? হ্যাঁ, অবশ্যই বলবে। তাকে যখন সব শোধ করা হয়েছে তখন সব কিছু খুলে বলবে, কেন বলবে না। মানে ওই যে এখন তার বন্ধু এখনো যুবতী দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে, আকর্ষণীয় দেখাচ্ছে, অনেক আছে না ভিড়ের মধ্যে দেখলে অনেক আকর্ষণীয় দেখায়, যারা সুন্দরী তার মতো দেখাচ্ছে তার বান্ধবীকে, আর নিজেকে একদম বুড়া মানুষ, একদম মানে ছেঁচড়া বা অনেক খারাপ অবস্থা তাকে দেখা যাচ্ছে। সেই মেয়েটির কাছে এগিয়ে গেল এবং সুপ্রভাত জেনি, মানে সুপ্রভাত জেনি বলতে একদম আন্তরিকভাবে যারা প্রিয় বন্ধু তাদেরকে এইভাবে বলে। তার বন্ধু তাকে চিনতে পারলো না, এক সাধারণ মানুষ তাকে অন্তরঙ্গভাবে সম্বোধন করায় সে অবাক হলো এবং বিব্রত ভাবে বলল, মানে এত সুন্দর করে তাকে কেন সে সুপ্রভাত জানাইছে সেটা জানতে চাইলো সে, যেহেতু সে তাকে চিনতে পারতেছে না, যেহেতু অবস্থা তার খারাপ। কিন্তু মাদাম, আপনাকে আমি চিনলাম না, বোধ হয় আপনার ভুল হয়েছে। না, আমি মাতিলদা লইসেল।
সে বলতো যে সে মাতিলদা লইছিল। তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল, হায় হায়, আমার বেচারি মাতিলদা, এমন ভাবে কি করে তুমি বদলে গেলে? হা, তোমার সঙ্গে দেখা হবার পর আমি দুর্দিন, মানে তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে। বেশ কিছু দুঃখের দিন গেছে, আর সেটা হয়েছে শুধু তোমার জন্য। আমার জন্য? উম, তা কি করে হলো? সে কমিশনারের বল নাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পরতে দিয়েছিলে, মনে পড়ে? হ্যাঁ, বেশ মনে আছে। কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম। কি বলছো তুমি? কি করে তুমি তা ফেরত দিয়েছিলে? ঠিক সেখানকার মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম। তার দাম দিতে 10 বছর লেগেছে। তুমি বুঝতেই পারো, আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না, তাদের পক্ষে তা সহজ ছিল না। কিন্তু তা শেষ হয়েছে, এবং সেজন্য আমি এখন ভালোভাবেই নিশ্চিন্ত হয়েছি। মাদার ফরেস্টিয়ার তাকে কথার মাঝপথে থামিয়ে বলল, তুমি বলছো যে আমারটা আমারটা ফিরিয়ে দেওয়ার জন্য তুমি একখানা হীরার হার কিনেছিলে? হ্যাঁ। তা খেয়াল করনি তুমি খেয়াল করনি ওই দুইটি একরকম ছিল? এই দুইটি একরকম ছিল মানে? এখানে মাতাল যা বলতেছে যে এই দুইটা হার যে একরকম ছিল, তোমরা কি এটা খেয়াল করনি? বলে সে গর্বের ভাবে সরল আনন্দে একটু হাসলো। দেখি মাদাম ফরেস্টিয়ার এর মনে খুব লাগলো। সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, হায় আমার বেচারি মাতিলদা, আমারটি ছিল নকল। তার দাম 500 এর বেশি হবে না। মানে মাতিলদারের বান্ধবী যেই হারটা দিছে, এটাই কিন্তু গল্পের সেই মজা। মাতিলদারের যেই হারটা দেওয়া হয়েছে সেটার দাম ছিল 500 ফেরা। এটা নকল হার হয়েছে, যেমন সিটি গোল্ডটা আমরা যেটা বুঝি, এমন নকল হীরার হার ছিল। আর সে যেই হারটা তার বান্ধবী কিনে দিয়েছিল আসল ভেবে, মানে সে তো বন্ধ করেছিল আসল হীরার, সে যে হারটা কিনেছে সেটার দাম ছিল প্রায় 36,000 ফ্রা, যা অনেক বেশি। সেটার শোধ করতে করতে 10 বছর লেগে গেছে। মানে সে যে কারণেই তুমি যেই অবস্থাতে যেখানে আসো, তাই তোমাকে আনন্দে সে অবস্থাতে সুখে থাকতে হবে। তুমি যদি বেশি উপর হতে চাও, তাহলে এমন অবস্থা হবে। তোমার অবশ্যই আগে নিজেকে উন্নত করতে হবে, তারপর তুমি উপরে ওঠার চেষ্টা করবে। মানে নিজের সামর্থ্য থাকতে হবে কিছু কিনা। আরেকজন থেকে এভাবে ধার করে নিলে দেখছো আর কি অবস্থা হয়েছে। 10 বছর ধরে শুধু শুধু কষ্ট করছে, কিন্তু অথচ সে হারটা নকল হার ছিল। মানে যার জন্য কষ্ট করছে সেটা পুরো বৃথা গেছে। এটা হচ্ছে সেই গল্পের মেন কথা, টপিক। মানে আমরা বুঝতে পারছি যে সে অনেক বড় বোকামি করে ফেলছে। আর তার কারণ হচ্ছে যে অনেক বেশি নিজেকে বিলাসীভাবে নিজের জীবনযাপন করতে চেয়েছিল। মানে অনেক বড় লোকই ভাব ছিল তার ভিতরে। তার কারণেই তার আজকে এই অবস্থা হয়েছে। পাঠ পরিচিতিটা আমরা পড়ে নিব। এখানে পাঠ পরিচিতি যা যা আছে, এই যে বিশ্ববিখ্যাত গল্পকার গিদা মুফসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস অন্যতম। ফরাসি ভাষায় গল্পটির নাম লা পারুরি। এটা কি, এটার নামটা মনে রাখার চেষ্টা করব। 1884 সালের 17 ফেব্রুয়ারি ফরাসি পত্রিকায় লা গালুসিস এই গল্পটি প্রকাশিত হয়, এবং সেই বছরই ইংরেজিতে অনুদিত হয়। একই সালে প্রকাশিত নেকলেস শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায়। অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। গল্পটা আমাদের বাস্তব জীবনেও অনেক কাজে লাগবে, তাই এই গল্পটা মনে রাখতে হবে যে বেশি উত্তেজিত হওয়া যাবে না, এবং বেশি লোন নিয়ে কোনো কাজ করা যাবে না। নিজের সামর্থ্য অনুযায়ী করতে হবে। আমরা কিছু বই নির্বাচনী প্রশ্ন সলভ করবো। যে এক সন্ধ্যায় মাদাম লুইসেল স্বামী মসিয়ে কি হাতে ঘরে ফিরলেন? এক সন্ধ্যায় মাদাম লুইসেল স্বামী মসিয়ে কি হাতে ঘরে ফিরলেন? সুন্দর গহনার বাক্স, একটি বড় খাম হবে এখানে, এটা আমরা মনে রাখবো। মাদাম লুইসেলের সর্বদা দুঃখ, কারণ সে এখানে হবে কাঙ্ক্ষিত জীবন পায়নি। কাঙ্ক্ষিত মানে সে তো চাইতো যে উচ্চ বিলাসী জীবনযাপন করতে।
কোটিপতির মতো জীবনযাপন করতে, কিন্তু সে এমন জীবন পায়নি, তাই তার দুঃখ খাওয়া হবে এখানে। 69 পরে 3 ও 4 সংখ্যক প্রশ্ন উত্তর দাও। তনবীর সাজগোজের শখ। তনবীর সাজগোজের শখ, কিন্তু প্রসাধনী ক্রয়ের সামর্থ্য তার বাবা মায়ের নেই। ধনীর ছেলের সঙ্গে তার বিয়ে হয়। স্বামী প্রায় গরিবের মেয়ে বলে ধিক্কার দিয়ে তন্মীকে শারীরিক নির্যাতন করত। তন্মী এক পর্যায়ে বাবা মায়ের কাছে ফিরে আসে। সে উপলব্ধি করে বৃত্ত বই মানুষের প্রকৃত পরিচয় নয়। মানে এখানে কিন্তু অনেক কিছু বোঝার আছে। উদ্দীপকের নেকলেস গল্পের যেসব ভাবের প্রতিফলন ঘটেছে তা হলো মানসিক দৃঢ়তা তো না, মানসিকভাবে তারা ছিল সে যে বড়লোক উচ্চবিলাসী হওয়া লাগবে। পরিশ্রাকতা, সচেতনতা। এখানে মানে গল্পের ভিতর থেকে এই তিনটাই এখানে হয়েছে যে যেহেতু এরা ভুল করে ফেলছে, অথবা প্রথম দুইটাই হবে, এখানে ক হবে ডাবল আই, তোমরা একটু দেখে নিও। উক্ত ভাবের বৈপরীত্যের প্রতিফলন যে বাক্যে যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে। এটা ক হবে, বাকিগুলো হবে না। আচ্ছা, সৃজনশীল প্রশ্ন দেখি আমরা। এটা সৃজনশীল প্রশ্ন সলভ করার চেষ্টা করি। মেধাবী রুবিনার বাবা খুব সামান্য বেতনে চাকরি করেন। তার সহপাঠীরা সকলেই অবস্থাপন্ন পরিবারের। সহপাঠীদের পোশাক জীবনাচরণের সঙ্গে রুবিনার কিছুতেই খাপ খায় না। তবু তা নিয়ে সে মোটেই হীনমন্যতার ভোগে না। তার ধনী সহপাঠীরা রুবিনার বাহ্যিক চাকচিক্যের চেয়ে তার মেধাকেই বেশি গুরুত্ব দেয়। নিজের কঠোর পরিশ্রমে রুবিনা পরীক্ষায় খুব ভালো ফল করে। আজ তিনি একজন বড় কর্মকর্তা। বন্দুক কিনতে মসিয়ে বলতে তার স্বামীকে বোঝানো হয়েছে কত ফা সঞ্চয় করেছিল। এখানে আমি বলছিলাম মনে রাখার জন্য, তার আগের পর্বে 400 ফা, এটা হচ্ছে আনসার হচ্ছে 400 ফা। খ হচ্ছে মাদাম লুইসেল আমন্ত্রণ পত্র টেবিলের উপর নিক্ষেপ করেন কেন? মানে কেন, আমি বলছিলাম এটা কোয়েশ্চেনে কিন্তু চলে আসে। কেন নিক্ষেপণ করছেন? কারণ কি তার কাছে ভালো জামা ছিল না এবং তার কাছে সাজগোজের মতো ভালো জিনিস ছিল না, সেই কারণে মাদাম লুইসেল এটা আমন্ত্রণ পত্রটাকে নিক্ষেপ করে যাতে তা যাওয়া না লাগে, এটা বোঝানোর জন্য। রুবিনার সঙ্গে মাদাম লুইসেলের সাদৃশ্যপূর্ণ দিকটা বর্ণনা করো। এখানে রুবিনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ দিকটা হচ্ছে যে তারা দুজনে কি এক দারিদ্র লোক, মানে ছিল, তারা দরিদ্র ছিল, এই হচ্ছে সাদৃশ্যপূর্ণ। আর বৈসাদৃশ্য যদি বলতে চাও তাহলে এখানে ও আসলে উচ্চাভিলাষী মনোভাব, আর এগিয়ে তো পরিশ্রমী ছিল, পরিশ্রম করে মানে নিজের থেকে বড় লোক হওয়ার চেষ্টা করবে। আর ও ছিল মানে পরিশ্রম না করে উচ্চাভিলাষী হতে চায়। আচ্ছা, তারপর আমরা নাম্বার দেখি কোয়েশ্চেনটা। পারস্পরিক সাদৃশ্য থাকা সত্ত্বেও দিক থেকে রুবিনা আর মাদাম লুইসেল দুজনের জীবন ভিন্ন ধারায় প্রবাহিত। উত্তরটি বিশ্লেষণ করা হয়। দুজনের জীবনই কিন্তু ভিন্ন ধারায়। ওখানে মাদাম লুইসেল তার স্বামীর সামর্থ্য থাকা না সত্ত্বেও সেই চাইতো যে ভালো জীবন যাপন করতে, সো তার স্বামী কিন্তু তত পরিমাণে ইনকাম করতো না, আর সেও কিন্তু তেমন পড়ালেখা করেনি বা সেও কিন্তু পরিশ্রম করতো না। আর অন্য জায়গায় আমরা দেখি আমাদের উদ্দীপকের রুবিনা কিন্তু পড়ালেখা করছে, সে তার পরিস্থিতির দিকে মনোযোগ না দিয়ে সে পড়ালেখার দিকে মনোযোগ দিয়ে ভালো একটি রেজাল্ট করছে এবং তার সহপাঠীরা তার মেধা দেখে তার সাথে বন্ধুত্ব করছে। কারণ কি তার সে অনেক বেশি মেধাবী, এখন সে একদম বড় কর্মকর্তা হইতে পারছে এবং তার জীবন সফল হয়েছে। মানে সে ঠিকই বড় লোক হইতে পারছে, তবে পরিশ্রম করছে, ওর মতো করে জীবনযাপন করে নেয়। আজকে ক্লাসটা কেমন লাগছে? তোমরা যারা ফেসবুকে দেখছো সবাই ক্লাসটাকে শেয়ার করবা এবং যারা ইউটিউবে দেখছো সবাই সাবস্ক্রাইব করার চেষ্টা করবো। আজকে এই পর্যন্তই, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলের জন্য দোয়া রইল।